আজকের এই দারুণ ঐতিহাসিক বিশ্লেষণে সবাইকে অত্যন্ত উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক সময়ের গল্প শুনব যে সময়ের কোনো লিখিত দলিল আমাদের কাছে নেই। মানব সভ্যতার ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ বলে যে লম্বা সময়টা রয়েছে, তখনকার মানুষ তো আর লিখতে বা পড়তে জানত না। তাহলে কোনো অক্ষর বা লিপি ছাড়াই এই বিশাল সময়কালের ইতিহাস আমরা কিভাবে জানতে পারি? আজকের পুরো আলোচনাটা মূলত এই কৌতূহলটা ঘিরেই। ভাববার বিষয় হল, শব্দ ছাড়া ইতিহাস লেখা কি আদৌ সম্ভব? ঠিক এই মৌলিক সমস্যাটারই চমৎকার সমাধান দেয় প্রত্নতত্ত্ব। এটা যেন ইতিহাসের একটা বিশাল গোয়েন্দা কাজ। মাটি খুঁড়ে উদ্ধার করা প্রাচীন জিনিসপত্র আর বস্তুগত প্রমাণগুলোর ওপর ভর করেই বিজ্ঞানীরা মানব ইতিহাসের এই অন্ধকার যুগকে আলোকিত করেছেন। লিখিত উপাদানের অভাবে মাটির নিচে লুকিয়ে থাকা এই জিনিসগুলোই হয়ে ওঠে আমাদের অতীত জানার সবচেয়ে বড় হাতিয়ার। আচ্ছা, চলুন এবার গভীরে যাওয়া যাক। আমাদের আজকের এই অনুসন্ধানে 4টা মূল বিষয় থাকছে। প্রথমত জীবাশ্ম ও মানব বিবর্তন, দ্বিতীয়ত প্রাচীন হাতিয়ার ও মৃৎশিল্প, এরপর দেখব গুহাচিত্র ও বিশ্বাস, এবং সবশেষে প্রাচীন সমাধি ও মন্দির। মূলত এই 4টা নীরব সূত্রের মাধ্যমেই আমরা পুরো চিত্রটাকে একসাথে মেলাব। প্রথম সূত্র, জীবাশ্ম ও মানব বিবর্তন। মানব ইতিহাসের একেবারে আদি পর্বের জৈবিক প্রমাণগুলো নিয়ে চলুন একটু আলোচনা করা যাক। অচিন্তিত ইতিহাস জানার সবচেয়ে প্রাথমিক আর মজবুত ভিত্তি হল এই জীবাশ্ম বা ফসিল। পৃথিবী কিভাবে নিজের অতীতকে বুকের ভেতর সযত্নে জমিয়ে রাখে, এটা তার একটা চমৎকার উদাহরণ। লাখ লাখ বছর ধরে প্রচণ্ড তাপে আর চাপে পাথরের স্তরে যখন কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ প্রস্তরীভূত হয়ে যায়, তখন সেটাই জীবাশ্ম। এটা যেন পাথরের বুকে খোদাই করা প্রকৃতির নিজস্ব এক আর্কাইভ। আর এই জীবাশ্মগুলো কতটা প্রাচীন হতে পারে, একটা অবিশ্বাস্য উদাহরণ দেওয়া যাক। 1974 সালে আফ্রিকার হাদার এলাকায় বিজ্ঞানীরা এক বিস্ময়কর আবিষ্কার করেন। মাটি খুঁড়ে একটা শিশুকন্যার কঙ্কাল পাওয়া যায়। বিজ্ঞানীরা যার নাম দিয়েছিলেন লুসি। অবাক করা ব্যাপারটা হল, এই কঙ্কালটার বয়স প্রায় 32 লক্ষ বছর। একটা মাত্র আবিষ্কার কিভাবে আমাদের উৎপত্তির ইতিহাসকে চোখের সামনে পরিষ্কার করে দেয়, লুসি তারই এক জ্বলন্ত প্রমাণ। এখন স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে, বিজ্ঞানীরা এই বয়সটা মাপেন কিভাবে? এটা কিন্তু মোটেও কোনো আন্দাজ বা অনুমান নয়। রেডিওকার্বন বা C14, পটাশিয়াম অর্গান কিংবা থার্মোলুমিনেসেন্সের মতো অত্যাধুনিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে এই জিনিসগুলোর বয়স নির্ণয় করা হয়। আর এভাবেই তৈরি হয়েছে মানব বিবর্তনের একেবারে নির্ভুল একটা টাইমলাইন। জীববিজ্ঞান থেকে এবার আমরা একটু প্রযুক্তির দিকে চোখ রাখি। আমাদের দ্বিতীয় সূত্র, প্রাচীন হাতিয়ার ও মৃৎশিল্প। মানুষ শুধু কোনো মতে বেঁচে থাকার পর্যায় থেকে কিভাবে চারপাশের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শুরু করল, সেটা জানা যায় এখান থেকেই। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করার মতো। প্রাচীন আর নব্য প্রস্তর যুগের হাতিয়ারের মধ্যে বিশাল একটা প্রযুক্তিগত পার্থক্য আছে। প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান লক্ষ্য ছিল কেবল টিকে থাকা, তাই তারা আত্মরক্ষা আর পশু শিকারের জন্য ভোঁতা আর বড় আকারের পাথরের তৈরি হাতকুঠার ব্যবহার করত। কিন্তু নব্য প্রস্তর যুগে এসে আমরা দেখলাম এক অভাবনীয় পরিবর্তন। মানুষ তখন অনেক বেশি মসৃণ আর ধারালো হাতিয়ার তৈরি করতে শিখে গেছে, যেমন ফসল কাটার কাস্তে বা শস্য পেশাই করার শিলনোড়া। এর মানে হল, মানুষ ততদিনে পুরোদমে কৃষিকাজ শুরু করে দিয়েছে। হাতিয়ারের এই বিবর্তনের পাশাপাশি আরেকটা যুগান্তকারী আবিষ্কার দৈনন্দিন জীবনকে একদম বদলে দেয়। সেটা হলো কুমোরের চাকা। এই চাকার ব্যবহার শুরু হওয়ার পর মানুষ আর যাযাবরের মতো শুধু শিকারের পেছনে না ছুটে কৃষি কাজ করে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করল। আর কৃষিজাত শস্য মজুত করার জন্য এই চাকার সাহায্যেই তৈরি হতে লাগল নানা আকারের আর রঙের চমৎকার সব মাটির পাত্র। জীবনযাত্রা থেকে এবার আমরা এমন একটা বিষয়ে ঢুকব যা একটু রহস্যময়। আমাদের তৃতীয় সূত্র, আদিম মানুষের মনস্তত্ত্ব আর বিশ্বাস। চলুন গুহাচিত্রের রহস্যময় জগতে একটু ঢু মারা যাক। শিকারের ছবি আঁকলে শিকার সফল হয়। হ্যাঁ, ঠিক এটাই ছিল সেকালের মানুষের বিশ্বাস। আদিম মানুষ গুহার অন্ধকার দেওয়ালে অত্যন্ত নিখুঁতভাবে নানা ছবি আঁকত। বিজ্ঞানীরা একে বলেন সিম্প্যাথেটিক ম্যাজিক বা এক ধরনের জাদু বিশ্বাস। তাদের ধারণা ছিল, শিকারে যাওয়ার আগে গুহার দেয়ালে শিকারের ছবি আঁকলে বাস্তবেও সেই শিকার একেবারে নিশ্চিতভাবে সফল হবে। এটা শুধু কোনো শিল্প ছিল না, এটা ছিল অস্তিত্ব রক্ষার এক গভীর মনস্তাত্ত্বিক আর ধর্মীয় প্রকাশ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন গুহাচিত্রে একই ধরনের মানসিকতার ছাপ পাওয়া যায়। স্পেনের আলতামিরা গুহা কিংবা ভারতের ভীমবেটকা এর সবচেয়ে বড় উদাহরণ। এই চিত্রগুলোতে দেখা যায় সেকালের বিশাল গন্ডার, ম্যামথ বা বাইসন শিকারের দৃশ্য। আবার দলবদ্ধ নৃত্যের মতো সামাজিক রীতিনীতিও সেখানে ফুটে উঠেছে। হাজার হাজার মাইল দূরে বিচ্ছিন্ন থাকার পরও
এই মানব গোষ্ঠীগুলোর চিন্তাভাবনা কতটা একরকম ছিল সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়। গুহাচিত্রের রহস্য থেকে বেরিয়ে এবার আমরা আমাদের চতুর্থ ও শেষ সূত্রটার দিকে তাকাব। সমাজ যত বড় হয়েছে, মানুষ মৃত্যু আর সমাজ ব্যবস্থাকে কিভাবে দেখেছে তা আমরা জানতে পারি প্রাচীন সমাধি আর মন্দিরগুলো থেকে। সভ্যতার বিকাশের সাথে সাথে মৃত্যুর পরের জীবন বা পরকালের একটা গভীর ধারণা মানুষের মনে তৈরি হয়। তারা বিশ্বাস করতে শুরু করল যে মৃত্যুর পরেও একটা জীবন আছে, আর তাই মৃত ব্যক্তিকে সমাহিত করার সময় তারা মরদেহের সাথে দৈনন্দিন প্রয়োজনীয় নানা জিনিস, হাতিয়ার, অলংকার, এমনকি মৃত ব্যক্তির প্রিয় পশুটাকেও সমাধির ভেতর রেখে দিত। আজকের দিনে প্রত্নতাত্ত্বিকদের কাছে এই সমাধিগুলো যেন আস্ত একটা টাইম ক্যাপসুল। আর এই পরকালের বিশ্বাস থেকেই জন্ম নিল সুবিশাল সব স্থাপত্যের। প্রাচীন মিশরের রাজারা অমরত্বের আশায় তৈরি করলেন বিশাল সব পিরামিড আর মুমি, যা মূলত জাঁকজমকপূর্ণ সমাধিক্ষেত্র। অন্যদিকে মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতায় আমরা দেখি জিগুরাত নামের বিশাল মন্দির। মজার ব্যাপার হলো এই জিগুরাতগুলো শুধু প্রার্থনার জায়গায় ছিল না, এগুলো একই সাথে শস্যের গোলা আর দুর্গ হিসেবেও ব্যবহৃত হতো। ধর্ম আর সমাজের ব্যবহারিক প্রয়োজন যে কতটা ওতপ্রোতভাবে জড়িয়েছিল, এটা তার একটা চমৎকার প্রমাণ। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শব্দ বা লেখা ছাড়া ইতিহাস কিভাবে জানা যায়, এতক্ষণে নিশ্চয়ই তার একটা পরিষ্কার চিত্র আমরা পেয়ে গেছি। আমাদের আজকের এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়টা হল অলিখিত মানেই কিন্তু অজানা নয়। মাটির গভীর স্তরে চাপা পড়ে থাকা এই নীরব পাথর, হাড় আর ধ্বংসাবশেষ হয়তো কথা বলতে পারে না, কিন্তু তারা আমাদের শেকড়ের এক অত্যন্ত সমৃদ্ধ আর অকাঠ্য ইতিহাসের সাক্ষ্য দিয়ে যাচ্ছে। লেখা আবিষ্কারের বহু আগে প্রকৃতির প্রতিকূলতার মাঝে মানুষ কিভাবে সংগ্রাম করে টিকেছিল, কিভাবে সমাজ গড়েছিল, এই নীরব উপাদানগুলোই তার এক জীবন্ত কাহিনী। ইতিহাস তো আর থেমে থাকে না। প্রাচীন যুগের এই নীরব উপাদানগুলো যেভাবে তাদের গল্প আমাদের শুনিয়েছে, ঠিক তেমনি আজ থেকে হাজার হাজার বছর পর যখন আমাদের এই বর্তমান সভ্যতাও প্রাগৈতিহাসিক হয়ে যাবে, তখন ভবিষ্যতের প্রত্নতাত্ত্বিকদের কাছে কোন নীরব উপাদানগুলো আমাদের আধুনিক ইতিহাসকে সংজ্ঞায়িত করবে? সেটা কি প্লাস্টিক, কংক্রিট, নাকি কোনো ডিজিটাল অবশিষ্টাংশ? দারুণ একটা ভাবনার বিষয়, তাই না? এই প্রশ্নটা রেখেই আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।